নমস্কার। কুরুক্ষেত্র যুদ্ধ মহাভারতে কর্তব্য আর ধ্বংসের এক অদ্ভুত মেশেল। চলুন আজ আমরা পৃথিবীর অন্যতম প্রাচীন আর সবচেয়ে মহাকাব্যিক একটা সংঘাতের গভীরে ডুব দিই। একদম সরাসরি সেই সুবিশাল ক্যানভাসে চলে যাব, যেখানে একদিকে দাঁড়িয়ে আছে কর্তব্য আর অন্যদিকে চরম ধ্বংস। ধাপে ধাপে কুরুক্ষেত্র যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট আর এর পেছনের গভীর সত্যগুলো আজ আমরা একসঙ্গে বিশ্লেষণ করব। তো একদম সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আচ্ছা, একবার এমন একটা যুদ্ধের কথা কল্পনা করা যাক তো, যেখানে একই পরিবারের মানুষ একে অপরের বিরুদ্ধে মরণপণ লড়াই নেমেছে। মানে যেখানে ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরেছে, এমনকি যাকে পরম গুরু বলে মানা হয় তারই বুকে তীর ছুটছে নিজের হাতে গড়ার শিষ্য। ভাবা যায়, কুরুক্ষেত্র যুদ্ধ কিন্তু কোনো সাধারণ রাজ্য দখলে লড়াই ছিল না। এটা ছিল রক্তের সম্পর্কের এক চরম, বলতে পারেন এক মর্মান্তিক পরীক্ষা। পর্ব ১, বিভক্ত পরিবার। এই পুরো সংঘাতের একদম কেন্দ্রে রয়েছে একটা মাত্র রাজ্য, হস্তিনাপুর। কিভাবে একটা রাজবংশের ভেতরেই এরকম দুর্লঙ্ঘ দূরত্বের দেয়াল তৈরি হল, সেটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। একটা একক রাজবংশ কিভাবে সম্পূর্ণ দুটো বিরোধী শিবিরে ভাগ হয়ে গেল, সেটা সত্যি অবাক করার মতো। একদিকে ছিলেন পাণ্ডবরা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। আর ঠিক তাদের বিপরীতে অবস্থান করছিল কৌরবরা, যাদের নেতৃত্বে ছিলেন স্বয়ং দুর্যোধন। সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? পাণ্ডব আর কৌরব এরা সবাই কিন্তু একই রক্তের উত্তরাধিকারী, অথচ ক্ষমতার দ্বন্দ্বে এই একটা মাত্র পরিবারই ধীরে ধীরে একেবারে দুই মেরুতে চলে গেল। পর্ব ২, যুদ্ধের পথ। এই যে বিভাজন বা চরম শত্রুতা, এটা কিন্তু মোটেও রাতারাতি ঘটেনি। কিভাবে এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দিনের পর দিন একটু একটু করে বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, সেটাই এখন আমরা দেখব। এই সংঘাতটা একদম ধাপে ধাপে তৈরি হয়েছে। শুরুতে সেই বিখ্যাত পাশা খেলা, যেখানে পাণ্ডবরা তাদের সর্বস্ব আক্ষরিক অর্থেই সবকিছু হারিয়ে ফেলে। এরপর শর্ত অনুযায়ী দীর্ঘ বনবাস, বছরের পর বছর ওই দুর্গম বনবাসে কাটানোর পর যখন তারা নিজেদের ন্যায্য অধিকারটুকু ফেরত চাইল, তখন কি জুটল? কেবলই প্রত্যাখ্যান। দুর্যোধনের এই চরম একগুঁয়ে আচরণই বলতে গেলে যুদ্ধের বীজটা রোপণ করে দিয়েছিল। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হল কূটনীতির চরম ব্যর্থতা। যুদ্ধের আগে কিন্তু শান্তির জন্য চেষ্টার কোনো ত্রুটি ছিল না। খোদ কৃষ্ণ শান্তির দূত হিসেবে কৌরবদের কাছে গিয়েছিলেন, কিন্তু দুর্যোধন এতটাই অনড় ছিলেন যে তিনি সোজাসাপটা জানিয়ে দেন বিনা যুদ্ধে তিনি পাণ্ডবদের সূচাগ্র মেদিনীও দেবেন না, এক বিন্দু জমিও দেবেন না। আর ঠিক এই পয়েন্টে সমস্ত আলোচনার পথ চিরতরে বন্ধ হয়ে যায়। কুরুক্ষেত্র যুদ্ধ তখন একেবারেই অনিবার্য হয়ে ওঠে। পর্ব ৩, নৈতিক সংকট। দুই পক্ষের সুবিশাল সেনাবাহিনী যখন কুরুক্ষেত্রের ওই বিশাল প্রাঙ্গণে মুখোমুখি এসে দাঁড়াল, তখন জন্ম নেয় এক গভীর দার্শনিক সংকট। আর এটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। যুদ্ধ শুরুর ঠিক আগের মুহূর্ত, অর্জুন যখন রথে দাঁড়িয়ে শত্রুপক্ষের দিকে তাকালেন, তিনি কি দেখলেন? দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে তার নিজের আত্মীয় স্বজন, পরম পূজনীয় গুরু আর সারা জীবনের চেনাজানা মানুষেরা। এই দৃশ্য দেখে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন মানসিকভাবে একেবারে ভেঙে পড়েন। তিনি ভাবতে শুরু করেন, নিজের আপনজনদের রক্তে রাঙিয়ে যে বিজয় আসবে, সেই যুদ্ধের আদৌ কোনো মানে আছে কি? অর্জুনের এই চরম হতাশার মুহূর্তে কৃষ্ণের দেওয়া উপদেশের একদম কেন্দ্রে ছিল মূলত তিনটে বিষয়: কর্তব্য, ন্যায় আর দায়িত্ব। কৃষ্ণ অর্জুনকে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে একজন যোদ্ধার প্রকৃত ধর্মটা আসলে কি। সেখানে ব্যক্তিগত আবেগ বা দুর্বলতার কোনো জায়গা নেই, বরং ন্যায় প্রতিষ্ঠা আর কর্তব্যের খাতিরে লড়াই করাটাই যে প্রধান দায়িত্ব, সেটাই তিনি তুলে ধরেন। আর হ্যাঁ, এই শিক্ষাই কিন্তু পরবর্তীকালে পবিত্র গীতার অংশ হিসাবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। পর্ব ৪, কুরুক্ষেত্র প্রাঙ্গণ। তো অর্জুন যখন নিজের কর্তব্যটা খুব স্পষ্টভাবে বুঝতে পারলেন, তখন বেজে উঠল যুদ্ধের দামামা। চলুন এবার এই ভয়াবহ যুদ্ধের একেবারে গভীরে প্রবেশ করা যাক। প্রথম কয়েকদিন যুদ্ধের ময়দান ছিল অবিশ্বাস্য রকম উত্তাল। কৌরবদের পক্ষে ছিলেন অসাধারণ যোদ্ধা ভীষ্ম। তিনি একাই বহুদিন ধরে যুদ্ধক্ষেত্রে প্রবল আধিপত্য বজায় রেখেছিলেন। পরে বিশেষ এক কৌশল খাটিয়ে তাকে যুদ্ধ থেকে সরানো হয়। এরপর কৌরবদের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেন দ্রোণ। সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা কি জানেন? দ্রোণ ছিলেন পাণ্ডব আর কৌরব দুই পক্ষেরই গুরু। তার নেতৃত্বে যুদ্ধ আরও কঠিন, আরও রক্তক্ষয়ী হয়ে ওঠে। দুই পক্ষই হারায় তাদের বহু গুরুত্বপূর্ণ যোদ্ধাকে।
পুরো কুরুক্ষেত্র যুদ্ধের সবচেয়ে আলোচিত আর রোমাঞ্চকর অধ্যায়গুলোর মধ্যে একটা ছিল কর্ণ আর অর্জুনের এই মুখোমুখি লড়াই। কর্ণ ছিলেন অসম্ভব শক্তিশালী, প্রচণ্ড সাহসী এক যোদ্ধা। তার মুখোমুখি হওয়ার সাহস বা সামর্থ্য খুব কমজনেরই ছিল। দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা এই ভয়ঙ্কর লড়াইয়ের শেষ পরিণতি হিসেবে অর্জুন জয়ী হন। আর এই একটা দ্বন্দ্বই কিন্তু পুরো সংঘাতের গতিপথ অনেকটাই নির্ধারণ করে দিয়েছিল। এরপর একে একে সব মহারথীর পতনের পর কৌরব নেতা দুর্যোধন একেবারে একা হয়ে পড়েন। চারদিকে কেউ নেই। সবশেষে ভীমের সঙ্গে তার যে চূড়ান্ত লড়াইটা হয়, সেটাই ছিল কুরুক্ষেত্র যুদ্ধের শেষ আঘাত। এই লড়াইয়ের মাধ্যমেই আক্ষরিক অর্থে এই মহাযুদ্ধের সমাপ্তি ঘটে। পর্ব ৫, বিজয়ের মূল্য। যুদ্ধ তো শেষ হল, কিন্তু তার ফলেটা শেষমেশ কী দাঁড়াল? এবার অত্যন্ত গম্ভীর আর ভাবনার একটা বিষয় বিশ্লেষণ করা যাক। 18 এটা শুধু একটা সংখ্যা নয়, এই একটা সংখ্যা অনেক কিছুর সাক্ষ্য দেয়। পুরো 18 দিন ধরে চলেছিল এই রক্তক্ষয়ী ভয়াবহ ধ্বংসলীলা। 18টা দিন ধরে কেবলই রক্তপাত, স্বজন হারানোর কান্না আর অকল্পনীয় এক ধ্বংসযজ্ঞ দেখেছে কুরুক্ষেত্রের মাটি। 18 দিনের শেষে পাণ্ডবরা চূড়ান্ত বিজয় লাভ করেন ঠিকই, কিন্তু তাদের মনে বিন্দুমাত্র কোনো আনন্দ ছিল না। এই বিজয়ের মূল্য ছিল কল্পনার চেয়েও অনেক অনেক বড়। দুই পক্ষই তাদের পরিবার, সন্তান, বন্ধু আর গুরুদের চিরতরে হারিয়েছিল। একটু ভেবে দেখা যাক, এত লাশের পাহাড় পেরিয়ে যে জয় আসে, তা তো আসলে কোনো জয় নয়, বরং এক বিশাল সীমাহীন শূন্যতা। আমাদের আজকের এই বিশ্লেষণটি শেষ করব একটা গভীর প্রশ্ন দিয়ে। একবার ভাবা যাক তো, যদি শান্তির সুযোগ আরও একবার নেওয়া যেত, যদি অহংকার দূরে সরিয়ে একটুকু জমি ছেড়ে দেওয়ার মতো মানসিকতা থাকত, তাহলে কি এই চরম ধ্বংসাত্মক যুদ্ধটা এড়ানো যেত? এই গভীর প্রশ্নটাই আজ চিন্তার খোরাক হিসেবে থেকে গেল। কুরুক্ষেত্র যুদ্ধের এই মহাকাব্যিক সংঘাতের বিশ্লেষণ আজ এখানেই শেষ করছি।